অ্যাডমিশনের সিলেবাসে আলাদাভাবে স্থিতিস্থাপকতা টপিক্সটা উল্লেখ করা আছে বা ইলাস্ট্রিসিটি টপিক্সটা উল্লেখ করা আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে আপডেট যে বইপত্রগুলো, ওই বইপত্রগুলোতে এই ইলাস্ট্রিসিটি বা স্থিতিস্থাপকতা বলে কোনো অধ্যায় নাই। যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের ভেতরই স্থিতিস্থাপকতা নামে একটা পার্ট আছে, আর প্রবাহী পদার্থ নামে একটা পার্ট আছে। তো আমরা এই দুটাই আমাদের সিলেবাসে লাগবে। তো আমরা এই স্থিতিস্থাপকতা শুরু করতেছি। ফার্স্টে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা আসলে কী জিনিস। এটা ফিজিক্সের কোন এটা কোনো ফিজিক্সের প্রপার্টি, নাকি কোনো মানে কোনো মেজারমেন্ট বা কোনো বা এনিথিং আদার্স যে কোনো কিছু হতে পারে। তো যদি ভালোভাবে জানতে চাই তো একটু ওয়েট করতে হবে। তার আগে আমরা একটা উদাহরণ দেখে আসি। ধরা যাক একটা গার্ডার আমার কাছে আছে। তো ওই গার্ডারের উপর ডান হাত দিয়ে বল প্রয়োগ করার ফলে এই বস্তুর দৈর্ঘ্য কিন্তু বেড়ে গেছে। এই বস্তুর প্রথমে ছিল এতটুকু, বল প্রয়োগ করলাম, বস্তুর দৈর্ঘ্য বেড়ে হলো এতটুকু। তার মানে বস্তুর দৈর্ঘ্য কিন্তু বেড়ে গেছে। তার মানে এই বস্তুর উপর এই যে বল প্রয়োগ করলাম এবং যে আকার যে পরিবর্তন হলো, এই পরিবর্তনকারী যে বলের উপর প্রয়োগ করা হলো তাকে আমরা বলবো ডিফর্মিং ফোর্স বা আকার পরিবর্তনকারী বল। অর্থাৎ এই ডান হাত দিয়ে বা ডান হাতের আঙুল দিয়ে যে বল প্রয়োগ করতেছি এই বস্তুর উপর, সেটা এর আকারের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এই যে বলটা প্রয়োগ করতেছি এই বলের নামটাই হবে ডিফর্মিং ফোর্স বা আকার পরিবর্তনকারী বল। এবার এই ডিফর্মিং ফোর্স কিন্তু এখনো প্রযুক্ত, কারণ আমি ডান হাত দিয়ে এই গার্ডারটাকে ধরে আছি। এবার আমি ডিফর্মিং ফোর্সটাকে ধরে উঠাই দিলাম, দেখা যাবে বস্তু ঠিক আগের যে মূল যে আকৃতি ছিল ঠিক সে আকৃতিতে ফিরে গেছে। তার মানে ডিফর্মিং ফোর্স দিলাম, বস্তুর আকৃতি পরিবর্তন হলো, ডিফর্মিং ফোর্স উঠে নিলাম বা আকার পরিবর্তনকারী বল উঠে নিচ্ছি, দেখা যাচ্ছে আস্তে আস্তে বস্তু ঠিক সেই কি তার আগের যে মূল যে আকৃতি বা মূল যে শেপ সেই শেপে ফিরে যাচ্ছে। তো বস্তু যে ধর্মের কারণে এই ডিফর্মিং ফোর্সটা আমি উঠাই দেওয়ার কারণে বস্তু তার মূল শেপে বা মূল আকৃতিতে ফিরে যাচ্ছে, বস্তুর এই ধর্মটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা। তো সংজ্ঞা দেখা যাক কি বলেছে। সংজ্ঞা বলছে পদার্থের যে ধর্মের কারণে কোনো বস্তু থেকে তার উপর প্রযুক্ত আকার পরিবর্তনকারী বল অপসারণ করলে, একটু আগে দেখলাম ডিফর্মিং ফোর্স আমরা উঠাচ্ছিলাম, ডিফর্মিং ফোর্সটা আমরা উঠাচ্ছিলাম, দেখা যাচ্ছিল বস্তুটা আবার সে তার মূল শেপে ফিরে আসতেছে। তাহলে এই যে ধর্মটা, এই ধর্মটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা। তার মানে আমরা এটুকু বলতে পারি যে স্থিতিস্থাপকতা হচ্ছে কোন একটা পদার্থের ধর্ম, যেই ধর্মের কাজই হচ্ছে এরকম। যদি কোনো বস্তুর উপর থেকে ডিফর্মিং ফোর্স উঠায় নিই তাহলে বস্তু ঠিক তার একেবারে মূল যে আকৃতি বস্তুর সেই আকৃতিতে ফিরে আসার যে প্রবণতা, তাকে আমরা বলবো হচ্ছে প্রবণতা তৈরি হয়, ওই ধর্মটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপকতা। তো এবার সংজ্ঞা বুঝতে পারলাম। তো স্থিতিস্থাপকতা কারণটা কি, বা এই ধর্ম বস্তু কেন প্রদর্শন করে। প্রশ্ন আসতেই পারে যে বস্তু এরকম ধর্ম কেন প্রদর্শন করবে। তো এর মানে যে অ্যান্সারটা পাওয়া যায় খুঁজে, অ্যান্সারটা হচ্ছে আমরা জানি প্রত্যেক পদার্থ, ধরো কথার কথা, এর একটাই কারণ, সেটা হচ্ছে আন্তঃআণবিক বল। আমরা যদি লিখতে চাই কারণটা হচ্ছে আন্তঃআণবিক বল। আর আন্তঃআণবিক বলের ইংরেজি যদি আমরা করতে চাই তাহলে ইংরেজি দ্বারা এরকম ইন্টারমলিকুলার ফোর্স। হ্যাঁ, ইন্টারমলিকুলার ফোর্স। চিন্তা করো যে একটা বস্তু, ঠিক বারবার এই গার্ডেন নিয়ে উদাহরণ, এই একটা বস্তু, এই বস্তুটা আমি বাইরে থেকে বল প্রয়োগ করতেছি। যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করার কারণে এই বস্তুর আকারের পরিবর্তন হচ্ছে, এই কারণে এই যে বলটা প্রয়োগ করতেছি আমি এক্সটার্নালি বা বাহ্যিকভাবে, এই বলটাকে আমরা বলবো ডিফর্মিং ফোর্স। ক্লিয়ার? তো ফার্স্টে অবজেক্ট বুঝতে পারলাম, এই বস্তুর উপর দেখলাম আমরা একটা ডিফর্মিং ফোর্স ডান হাত দিয়ে প্রয়োগ করতেছি, যে ফলে এর আকার পরিবর্তন হচ্ছে। তার ফলে আমি বস্তুর উপর এক্সটার্নাল ফোর্স, আর এক্সটার্নাল ফোর্সটাকে আমরা বলবো ডিফর্মিং ফোর্স, কারণ এক্সটার্নাল ফোর্সটাই বস্তুর আকার পরিবর্তনে সহায়তা করতেছে, কারণ এই ফোর্সটাকে আমরা বলবো ডিফর্মিং ফোর্স। এবার একটা জিনিস খেয়াল করা যায়, আমরা জানি প্রত্যেক পদার্থের ভিতর অবশ্যই অণু আছে, আর আমরা এও জানি যে প্রত্যেক অণুই একে অপরকে আকর্ষণ করে। সেটা হতে পারে মানে উইক ফোর্স আর স্ট্রং ফোর্স। হ্যাঁ, এটা জানি যে প্রত্যেকটা অণু, প্রত্যেক পদার্থের অণুগুলো একে অপরকে আকর্ষণ করে। তো এই আকর্ষণ বলের নামটা হচ্ছে আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক বল। তো আমি যখন নর্মালি এদের ভিতরে একটা আন্তঃআণবিক বল কাজ করতেছে,
নর্মালি এদের ভেতর একটা আন্তঃনবিক বল কাজ করতেছে। এইবার আমি যদি এই ডিফর্মিং ফোর্স বা এক্সটার্নাল ফোর্স আমি এর উপর আস্তে ধীরে ধীরে প্রয়োগ করা শুরু করলাম, আমি যখন এর উপর প্রয়োগ করা শুরু করব, তখন ওই ইন্টারনাল মলিকুলার ফোর্সের কারণে আমি যখন ডিফর্মিং ফোর্সটি উঠাই দিব, তখন কিন্তু আমি যখন এই ডিফর্মিং ফোর্স উঠাই দিলাম, ডিফর্মিং ফোর্সটা আমি যখন উঠাই দিব, উঠাচ্ছি কেন ফিরতেছে? কারণ ওদের ভেতর আগে থেকে কিন্তু একটা ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক বল কাজ করতেছিল। এই আন্তঃআণবিক বলগুলোর কাজই হচ্ছে এক মানে এদের ভেতর যে অণুগুলো আছে, এই অণুগুলো একে অপরকে নিচের দিকে টেনে ধরে রাখা, নিচের দিকে টেনে টেনে খুব কাছে নিয়ে আসা, টানতে টানতে খুব কাছে নিয়ে আসা। তো আমি যখন এই অনেক আস্তে আস্তে ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করতেছি, যখন ডিফর্মিং ফোর্স আস্তে আস্তে উঠানো শুরু করব, দেখা যাবে যে ওই ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক বলের কারণে এই যে গার্ডার ছিল, গার্ডার লম্বা করলাম, ধীরে 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 গার্ডার কিন্তু অণুগুলো আবার কি হচ্ছে, অণুগুলো আবার আস্তে আস্তে কাছে আসতে আসতে আবার কিন্তু তার মূল শেপে চলে আসছে। তার মানে এই আলোচনা থেকে বুঝতে পারি আমরা যে স্থিতিস্থাপকতার মূল রিজন বা স্থিতিস্থাপকতার মূল যে কেন সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমার সেই ইন্টারমলিকুলার ফোর্স। আর এই আমাদের এই ইন্টারমলিকুলার ফোর্স, এই ইন্টারমলিকুলার ফোর্সটাকে কিন্তু আমরা রিস্টোরিং ফোর্স বলতে পারি। রিস্টোরিং কেন? কারণ রিস্টোর মানে পুনরায় সবকিছু ফিরে পাওয়া, পুনরায় মতো হয়ে যাওয়া। বস্তু প্রাথমিক অবস্থায় এই শেপে ছিল, আমি বল প্রয়োগ করলাম, এক্সটার্নাল ফোর্স দিলাম, বস্তু তার আকার পরিবর্তন করলো, এরপর আমি ডিফর্মিং ফোর্সটা আস্তে আস্তে এর উপর ঘুরে নিলাম। দেখা যাচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সের কারণে আস্তে 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 আবার সবগুলো অণুরা কাছে 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 চলে এসে আবার সে পূর্ণ রূপ ধারণ করছে। তার মানে এই ইন্টারমলিকুলার ফোর্সের কারণেই এই অণুগুলোর বা গার্ডারের যে অণুগুলো, সেগুলো কিন্তু একসাথে একসাথে কাছে আসতেছিল। তার মানে সে তার আগের শেপটা ফিরে পাচ্ছে। আর এই যে শেপটা পাচ্ছে, সেটা কিন্তু আমার এই ইন্টারমলিকুলার ফোর্স বা রিস্টোরিং ফোর্সের কারণে পাচ্ছে। তো আমরা অবভিয়াসলি বলতে পারি ইলাস্টিসিটির জন্য দায়ী কোন ফোর্স? ইলাস্টিসিটির জন্য ডিরেক্টলি যে ফোর্সটা দেয় সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স, বা আমরা বলতে পারি ইন্টারমলিকুলার ফোর্স। এবার আমরা নতুন একটা টপিকস বলতে পারি এভাবে যে স্থিতিস্থাপকতার পরিমাপ আমরা একটু দেখবো, বা কোয়ান্টিটি অফ ইলাস্টিসিটি। তো এই ইলাস্টিসিটি কিভাবে পরিমাপ করা হয়, বা কোন বস্তুর ক্ষেত্রে কিরকম, কঠিন পদার্থের জন্য কি ইলাস্টিসিটি সবচেয়ে বেশি, নাকি গ্যাসীয় পদার্থের জন্য সবচেয়ে বেশি? প্রচুর কনফিউজিং ব্যাপার স্যাপার, প্রচুর কনফিউজিং এটা কিন্তু। তো আমরা খুব কেয়ারফুলি বা খুব একটু ব্রেনটা শার্প রেখে দেখতে হবে, নতুবা কিন্তু ঝামেলা পড়ে যেতে হবে, কারণ এটা বারবার বারবার একই কথা বারবার প্যাচ লাগে। তো এই যে বিষয়টা, প্রথমত আসে যে রাবার ভার্সেস ইস্পাত, যে আমার রাবার বেশি স্থিতিস্থাপক বা ইলাস্টিক, নাকি ইস্পাত বেশি ইলাস্টিক। তো এইটা বোঝার জন্য এইটুকু আমরা বুঝতে পারি, যদি ইন্টারমলিকুলার ফোর্সের ব্যাপারটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে এই দুইটার মধ্যে কে বেশি স্থিতিস্থাপক সেটা ধরো তোমার কাছে কোনো ব্যাপার না। যেমন আমরা যেভাবে বলতে চাই যে এই বস্তুটা চিন্তা করো, এটা হচ্ছে আমার সেই রাবার, আর একটা উদাহরণ নিতে পারি, ধরো কথার কথা আমার এই কলম নিতেই পারি। চিন্তা করো, এইবার এই বস্তুটাকে এর উপর আমি ডিফর্মিং ফোর্স প্রয়োগ করলাম, শর্ত হচ্ছে এর উপরও যে ডিফর্মিং ফোর্স প্রয়োগ করা লাগবে, এর উপর ঠিক সেম পরিমাণ ডিফর্মিং ফোর্স প্রয়োগ করা লাগবে। তাহলে এর উপর ডিফর্মিং ফোর্স প্রয়োগ করলাম, এতটুকু অনেক লম্বা হয়ে গেল, এতখানি লম্বা হয়ে গেল, ক্লিয়ার? এইবার এর উপর ঠিক সেম পরিমাণ, এর উপর যে পরিমাণ ডিফর্মিং ফোর্স প্রয়োগ করা হয়েছে, এর উপর ঠিক সেই পরিমাণ ডিফর্মিং ফোর্স আমি প্রয়োগ করবো। তাহলে এর উপর ঠিক সেম পরিমাণ ডিফর্মিং ফোর্স প্রয়োগ করলাম, দেখে কি মনে হচ্ছে? যেটা কলমটা লম্বা হচ্ছে না। তার মানে এর আকৃতির কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু এর আকৃতি এতই নগণ্য খালি চোখে দেখা সম্ভব না। যখন আমি এর উপর এভাবে ফোর্স প্রয়োগ করব, সামান্য কিছু পরিমাণ হলেও এই বস্তুর দৈর্ঘ্যে কিছুটা পরিবর্তন হচ্ছে, তার বিকৃতি এর হচ্ছে, কিন্তু এর বিকৃতি চোখে দেখার মতো, দেখতেই পাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এর বিকৃতি চোখে দেখার মতো না, খুব সামান্য পরিমাণ বিকৃতির উপর হচ্ছে। তার মানে চিন্তা করো যে এই বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলাম, এই বস্তুর উপরও সেই পরিমাণ বল প্রয়োগ করলাম। এই বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে অনেক লম্বা হয়ে গেছে। অনেক লম্বা হওয়ার কারণটা কি?
অবশ্যই ইন্টারমলিকুলার ফোর্স এসছে, আমার এই ডিফর্মিং ফোর্স যেটা হাত দিয়ে প্রয়োগ করতেছি সেই বলটা অবশ্যই বেশি, যে কারণে টান দিলেই লম্বা হয়ে যাচ্ছে। এই রাবারের বা গার্ডারের যে ইন্টারমলিকুলার ফোর্স তার চেয়ে অবশ্যই কলমের ইন্টারমলিকুলার ফোর্স কিন্তু বেশি, যে কারণে আমি সহজে ওই পরিমাণ ফোর্স একে দিলে কিন্তু কলমটা কিন্তু দেখার মতো লম্বা হচ্ছে না, দেখার মতো কিন্তু লম্বা হচ্ছে না। তার মানে এর ইন্টারমলিকুলার ফোর্স অবশ্যই কম, কলমের চেয়ে কিন্তু কম। এর ইন্টারমলিকুলার ফোর্স কলমের চেয়ে কম। তার মানে আমি যখন বস্তুটাকে একেও যে পরিমাণ ডিফর্মিং ফোর্স দিব, একেও ঠিক সেই পরিমাণ ডিফর্মিং ফোর্স দিব। একে ডিফর্মিং ফোর্স দিলে এর যদি ইন্টারমলিকুলার ফোর্স কম, ধীরে ধীরে কিন্তু সে তার মানে আগের ফিরে আসবে। কিন্তু এর ইন্টারমলিকুলার ফোর্স কি অনেক বেশি, অনেক বেশি এর ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স যেহেতু অনেক বেশি, তার মানে একে সামান্য ওই একই পরিমাণ বলের উপর প্রয়োগ করতেছি, ইন্টারমলিকুলার ফোর্স বেশি হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সে কাজ চলে আসবে। কিন্তু এর ইন্টারমলিকুলার ফোর্স কি খুবই কম, যে কারণে সে তার আগের শেপে আসতে এর চেয়ে সময় কম লাগবে, কলমের থেকে সময় কম লাগবে। সুতরাং এই আলোচনা থেকে বুঝতে পারি যে না, অবশ্যই রাবারের স্থিতিস্থাপকতা কম, অবশ্যই কার চেয়ে, ইস্পাতের চেয়ে। এই জিনিসটা আমরা আরেকভাবে বুঝতে পারি যে স্থিতিস্থাপক সীমার উপরও বেস করে আমরা এই কথাগুলো বলতে পারি যে কে বেশি স্থিতিস্থাপক। সীমার উপর স্থিতিস্থাপক সীমা কি, যে কোনো বস্তুর উপর ধরো কথা এই রাবারটাকে আমি লম্বা করতেছি 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 অনেক লম্বা করলাম, অনেক লম্বা করলাম, করতে করতে অনেক লম্বা করলাম, লম্বা করতে 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 একসময় ছিঁড়ে যাবে। তো এই বস্তুর উপর তত পরিমাণ বল প্রয়োগ করব, যত পরিমাণ বল প্রয়োগ করার ফলে, বল প্রয়োগ করে ছেড়ে দিলে ওই বস্তুটা, ওই ফোর্সটা উঠায় নিলে বস্তু আবার তার শেপ রিগেইন করতে পারবে বা পুনরায় ঠিক তার আগের শেপে আসতে পারবে। তো ওই যে রেঞ্জ বা সীমাটা, ওই সীমাটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সীমা বলবো। চিন্তা করো এই বস্তুর উপর কিন্তু 10 মানে কোনো বল প্রয়োগ করিনি, 0 নিউটন। এই বস্তুর উপর ধীরে ধীরে বল প্রয়োগ করলাম, করতে 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 10 নিউটন বল প্রয়োগ করলাম। তো দেখা যাবে 10 নিউটনে কিন্তু এ লম্বা হওয়া শুরু করছে, কিন্তু এর 10 নিউটনে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। চিন্তা করো এর এই কলমটার এতটুকু লম্বা করতে দরকার হয়েছে 100 নিউটন, এইখান থেকে এই কলমটাকে এতটুকু লম্বা করতে দরকার হয়েছে 100 নিউটন। তাহলে এই রাবারের উপর 100 নিউটন বল দিয়েই আমরা এই রাবারটাকে সে তার ছিঁড়ে যাবে না পুরোপুরি। যদি ছিঁড়ে যায় তাহলে কি পুরো আগের শেপে রিগেইন করতে পারবে? আগের শেপটা কিন্তু পুনরায় সে অর্জন করতে পারবে না। তার মানে এতে কিন্তু 100 নিউটন বল দিলেও কিন্তু সহ্য করতে পারতেছে, কিন্তু 100 নিউটন বল দিলে কিন্তু সহ্য করতে পারতেছে না। তার মানে কলমের স্থিতিস্থাপক সীমা বেশি আর রাবারের স্থিতিস্থাপক সীমাটা কম। আর আমরা স্থিতিস্থাপক সীমার উপর বেস করে বলতে পারি যে এর যদি স্থিতিস্থাপক সীমা বেশি তাহলে এর স্থিতিস্থাপকতার পরিমাণও বেশি, কিন্তু এর স্থিতিস্থাপক সীমার পরিমাণ কেমন, কম, তাহলে অবশ্যই এর স্থিতিস্থাপকতা কম হবে। তার মানে আবার এইভাবে বলতে পারি যে ইস্পাত আর কি হীরা, এই স্থিতিস্থাপক সীমার উপর বেস করে কিন্তু বলা যেতে পারে যে ইস্পাত আর হীরার মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, বলা যেতেই পারে। যেমন ধরো আমরা এভাবে বলতে পারি যে ইস্পাত আর হীরা, আমাদের হীরা পৃথিবীর সবচেয়ে শক্ত বস্তু, সবচেয়ে মজবুত এবং শক্ত বস্তু। তাহলে এই বস্তুর উপর বা এক খণ্ড হীরার উপর বা এক টুকরো হীরার উপর কথা 1000 নিউটন বল প্রয়োগ করলাম, তাও দেখা যাবে যে না, হীরা কোনো কিছু হচ্ছে না, বা হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আবার সে জায়গায় চলে আসতেছে, বা ভাঙতেছে না, আবার সেই তার আগের শেপে চলে আসতেছে। কিন্তু এই বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে এতটুকু লম্বা হয়েছিল, একটু আগে লম্বা হয়েছিল, কিন্তু এবার এই বস্তুর উপর যদি 1000 নিউটন বল প্রয়োগ করায় তাহলে এই বস্তু আর পুনরায় সে কি সেই কলম থাকতে পারবে? আর সে তো অন্য কোনো শেপে চলে যাবে, ছিঁড়ে যাবে। কমন সেন্স বলে যে হীরার স্থিতিস্থাপক সীমা বেশি, ইস্পাতের স্থিতিস্থাপক সীমা হীরার তুলনায় কম। সুতরাং হীরার স্থিতিস্থাপকতা বেশি, অবশ্যই কার থেকে, ইস্পাতের চেয়ে। তো আমরা এটুকু সিদ্ধান্ত নিতে পারি যে বস্তু স্থিতিস্থাপক সীমা যত বেশি তার স্থিতিস্থাপকতার পরিমাণটা কি হবে, অনেক বেশি হবে। তো স্থিতিস্থাপকতা নিয়ে মোটামুটি আমাদের আলোচনা শেষ। স্থিতিস্থাপকতা ধর্মটা মানে স্থিতিস্থাপকতা কাকে বলে, কেন হয়, কিভাবে পরিমাপ করে, কেন স্থিতিস্থাপকতা একটা পদার্থের বেশি একটা পদার্থের কম, আমরা বুঝতে পারলাম। আমাদের যে নতুন টপিক্সটা, নতুন যে পার্টটা আমাদের আলোচনা করবো আমরা আজকে এখন, সেটা হচ্ছে যেটা পপুলার টার্ম নিয়ে আমরা একটা আলোচনা করি, যেটা পপুলার টার্ম। তো
এই দুইটা পপুলার টার্মের ভিতর যে টার্মটা আমরা এখন একটা আমাদের সামনে দাঁড়াবে, দুইটা টার্ম দাঁড়াবে। একটা টার্মকে আমরা বলবো স্ট্রেইন বা বিকৃতি, স্ট্রেস বাংলায় বললে হবে পীড়ন। তো আমরা এই স্ট্রেইন নিয়ে আলোচনা করব, বা বিকৃতি নিয়ে আমাদের একটু বেশ বিস্তর আলোচনা করা হবে। তো এই বিকৃতির সংজ্ঞাটা যদি দেখতে চাই, তাহলে বিকৃতির সংজ্ঞাটা এরকম যে বিকৃতি মানেই বোঝাবে তার আকার পরিবর্তন। বিকৃতি মানে আমরা বুঝবো আকার পরিবর্তন, সেটা হতে পারে দৈর্ঘ্যের দিক দিয়ে, সেটা হতে পারে আয়তনের দিক দিয়ে, বা সেটা হতে পারে কোনো অবস্থানের সাপেক্ষে হতে পারে। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম যে যখন কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করবো, এখানে বলা হচ্ছে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে তখন ওই বস্তুর আপেক্ষিক কোনো মাত্রার পরিবর্তনকে আমরা বলবো বিকৃতি। অবশ্যই কেমন পরিবর্তন হওয়া লাগবে? আপেক্ষিক কোনো মাত্রার পরিবর্তন হওয়া লাগবে। তাহলে সেই যে আপেক্ষিক কোনো মাত্রার পরিবর্তনটা, সেটাকে বলবো বিকৃতি। আমরা এরকমভাবে বলতে পারি যে এই ধরো এই রাবারটার বা দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, আমরা বলতে পারি 10 সেন্টিমিটার বলতে পারি এই রাবারটার দৈর্ঘ্য, ধরো কথার কথা 10 সেন্টিমিটার বলতে পারি। তো এই রাবারের উপর আমি ডিফর্মিং ফোর্স বা বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করার ফলে যখন বল প্রয়োগ করি না তখন বস্তু দৈর্ঘ্য কিন্তু এইটুকু ছিল, বল প্রয়োগ করলাম বস্তু দৈর্ঘ্য বেড়ে গেল কিন্তু। তাহলে অবশ্যই আগে ছিল এতটুকু, পরে হয়ে গেল এতটুকু, তাহলে অবশ্যই এই দৈর্ঘ্যের কিন্তু পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই এর বিকৃতি হয়েছে কিন্তু। আবার চিন্তা করো, এই যে একটা ওষুধ, কথার কথা একটা ড্রপের একটা, আমরা যদি বক্স দেখতে চাই, বক্স দেখি, তাহলে এই ড্রপের বক্সটাকে আমি যদি এভাবে কোনো প্রেশার দিই এর উপর, বা এর উপর একটা বল প্রয়োগ করলাম, তো যদি বল প্রয়োগ করি নিশ্চয়ই এটা চেপে যাবে। এতটুকু ছিল এই বস্তুটা, এবার চেপে যাবে, এতটুকু সে চেপে যাবে, তাহলে চেপে গেলে অবশ্যই আয়তন কমে যাবে। তার মানে আয়তনের পরিবর্তন আছে, আয়তনের পরিবর্তন আছে। বা এই বক্সটাকে আমি এভাবে চাপ দিলাম, তাহলে আয়তন অবশ্যই কমে যাবে, এটা চাপ দিলে চেপে যাবে, আয়তন কমে যাবে। তাহলে এই ধরনের যে কোনো মাত্রার পরিবর্তন, আমরা মাত্রা বলতে বুঝবো কি? দৈর্ঘ্য, আয়তন। আমরা এই স্ট্রেন বা বিকৃতির ক্ষেত্রে দৈর্ঘ্য আয়তনই বুঝবো। আর তোমরা মনে করতে পারো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্যটাকেও আমরা দৈর্ঘ্য বিকৃতি বলবো, প্রস্থ বিকৃতিটাকেও দৈর্ঘ্য বিকৃতির ভেতর ইনক্লুড করা যায়। উচ্চতার বিকৃতিটাকেও আমরা দৈর্ঘ্য বিকৃতির ভেতর ইনক্লুড করতে পারবো, ওটা কোনো ব্যাপার না। তো তার মানে আমরা এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে বিকৃতির সংজ্ঞা পেতে ছিলাম। আমরা যখন কোনো বস্তুর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হবে তখন ওই বস্তুর আপেক্ষিক কোনো মাত্রার পরিবর্তন হয়, ওইটাকে আমরা বলবো বিকৃতি। এখানে আপেক্ষিক কথাটার মানেই হচ্ছে এরকম যে তুলনা। এই বস্তুর দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, সে বেড়ে কতটুকু হলো, বা তার চেয়ে কত গুণ বাড়লো, এটাই মিন করবে বিকৃতি। কত গুণ বাড়ছে বা কতটুকু বাড়ছে, তার মানে আদি অবস্থার চেয়ে। তো এই কারণে এই কথাটা বলা হচ্ছে আপেক্ষিক, কথাটা ব্যবহার করা হয়েছে যে আদি অবস্থার চেয়ে কতটুকু তার পরিবর্তন হয়েছে, কত গুণ পরিবর্তন হয়েছে, সেটাকে বলা হচ্ছে আমরা বিকৃতি। তাহলে বিকৃতির ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে চেঞ্জ ইন ডাইমেনশন বাই হবে অরিজিনাল ডাইমেনশন, চেঞ্জ ইন ডাইমেনশন বাই হবে অরিজিনাল ডাইমেনশন। তো চেঞ্জ ইন ডাইমেনশনটাকে আমরা, তো এই ডেল্টা ডি দ্বারা আমরা বুঝতে পারবো যে ডাইমেনশনের পরিবর্তন, আর ডি মানে অরিজিনাল ডি বা আদি অবস্থা ডাইমেনশন। আর ডাইমেনশন মানে আমরা আগেই বুঝে গেছি, ডাইমেনশন মানে মাত্রা। আর মাত্রা বলতে এই বিকৃতির ক্ষেত্রে আমরা বুঝবো দৈর্ঘ্য, আয়তন। আর একটা জিনিস আছে, আমরা একটু পরে দেবো সেটা। তাহলে নর্মাল ডাইমেনশন বলতে আমরা এই বিকৃতির আলোচনা আমরা বুঝবো দৈর্ঘ্য আর আয়তন। তো স্ট্রেইনের উপরও যেহেতু এইখানে মাত্রার পরিবর্তন, এখানে মাত্রার পরিবর্তন, তাহলে যদি দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আমরা কাজ করি তাহলে উপরে বলবে দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে বলবে আদি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি সে মিটার, এটাও মিটার হবে, তাহলে মিটার কেটে গেলে বিকৃতির কিন্তু কোনো একক হয় না। মিটার কেটে গেল, উপরে যে পরিমাণ যে রাশি, নিচেও সেই রাশির একক কেটে গেলে কোনো একক থাকে না, আর শুধু মান থাকবে। তাহলে শুধু মান থাকে কোন রাশির? অবশ্যই স্কেলার রাশির। তাহলে রাশিটা কেমন হবে? স্কেলার রাশি। আর এককে যেহেতু নাই, আমরা বলতে পারি মাত্রাও কি নাই, কারণ একক মাত্রাটা শেখার কাছ থেকে, এককের কাছ থেকে, তাহলে মাত্রাও নেই। আচ্ছা, তো এই জায়গায় ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে অরিজিনাল সংখ্যা। যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তখন ওই বস্তুর আপেক্ষিক কোনো মাত্রার পরিবর্তনকে আমরা বলবো বিকৃতি। তো এখানে সংজ্ঞা লিখতে পারি চেঞ্জ ইন ডাইমেনশন বা অরিজিনাল ডাইমেনশন।
ডেল ডি বাই ডি লিখতে পারি। তো এই জায়গায় আমাদের এই সংখ্যাটাকে একটু, আমাদের বইতে যে সংখ্যাগুলো লেখা সেটা এটা লেখা, এই সংখ্যাটা লেখা পেতে, কিন্তু অরিজিনাল সংখ্যাটা হচ্ছে এরকম। আমরা এই সমীকরণ থেকে সংখ্যাটা বানানো যায়। অরিজিনাল ডি দিয়ে ভাগ দিছি আমরা, বা আদি অবস্থার ডাইমেনশন দিয়ে ভাগ দিছি, আদি অবস্থার ডাইমেনশন দিয়ে ভাগ দিছি। তাহলে এই প্রপার্টিটা কিন্তু এখন তার নাম হয়ে যাবে একক মাত্রায় কোনো কিছু, একক মাত্রায়, একক মাত্রায়। আর ডেল ডি দ্বারা আমরা বুঝবো কি, ডেল ডি দ্বারা বুঝবো মাত্রার পরিবর্তন। তাহলে একক ভাগ দেওয়ার কারণে বোঝাচ্ছে একক মাত্রায় যে পরিবর্তন, মাত্রার যে পরিবর্তন হয়েছে ওই পরিবর্তনটাকে আমরা কি বলবো, বিকৃতি বলবো। এই বিকৃতি আবার কত প্রকার বলতে পারি আমরা, এই বিকৃতিটাকে আমরা তিন ভাবে বলতে পারি, বা তিন ভাগে ভাগ করা যায় বিকৃতিটাকে। তো একটা আছে দৈর্ঘ্য বিকৃতি, একটা আছে আয়তন বিকৃতি, একটা আছে কৃন্তন বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতি বা লংজিটিউডাল স্ট্রেইন, আয়তন বিকৃতি বা ভলিউম স্ট্রেইন, কৃন্তন বিকৃতি বা শেয়ার স্ট্রেইন। তো দৈর্ঘ্য বিকৃতি নাম শুনে বুঝতে পারতেছি এইখানে বিকৃতি, বিকৃতি মানে আমরা একটু আগে বুঝলাম যে এর আকার আকৃতির কোনো না কোনো পরিবর্তন হবে। সামনে দৈর্ঘ্য আছে, অবশ্যই দৈর্ঘ্যের কোনো না কোনো পরিবর্তন হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য বিকৃতি। আয়তনের কোনো পরিবর্তন হলে বলবো আয়তন বিকৃতি। কৃন্তন বিকৃতি একটু আলাদা, একটু আলাদা, এখন আমরা বলতে পারতেছি না, আমরা যখন আলোচনা করবো তখন বুঝতে পারবো। তো ফার্স্টে আমরা আলোচনা করবো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতিটাকে আমরা এরকম বলবো যে, ধরো কথার কথা যে এই যে একটা কোন একটা কোন একটা দেওয়াল, দেওয়ালের সাথে একটা লাঠি বা কোনো একটা ইলাস্টিক অবজেক্ট এভাবে এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে। এই পয়েন্টটা পুরো ফিক্সড, এটাকে ফিক্স বললাম, এই পয়েন্টটাকে পুরোপুরি ফিক্স করে দেওয়া হয়েছে। এইবার এই লাঠির এই মাথার উপর একটা বল প্রয়োগ করা হলো এইদিকে। কমন সেন্স বলে যদি বস্তুটা ইলাস্টিক হয় তাহলে বস্তুটা এই যে ফোর্সটা দিলাম, এই ফোর্সের কারণে সে কী হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে, এতটুকু লম্বা হবে। তাহলে এই বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কতটুকু, অবশ্যই এই ডেল এল পরিমাণ বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। আর বস্তুর আমি যদি আদি দৈর্ঘ্য হিসাব করতে চাই তাহলে এই এলটাই হবে বস্তুর আদি দৈর্ঘ্য। তাহলে বিকৃতির সংখ্যা কিন্তু আমরা আগেই পড়ছি যে বিকৃতির সময় লিখতে পারি ওপরে কি পারবে, চেঞ্জ ইন ডাইমেনশন বলতে পারি, চেঞ্জ ইন ডাইমেনশন বাই হবে অরিজিনাল ডাইমেনশন, অরিজিনাল ডাইমেনশন। তাহলে চেঞ্জ ইন ডাইমেনশন, দৈর্ঘ্য বিকৃতি নিয়ে পড়াশোনা হচ্ছে, সব দৈর্ঘ্য নিয়ে কাজ করা হবে এখানে। তাহলে দৈর্ঘ্যের চেঞ্জ ইন ডাইমেনশন, ডাইমেনশন আগেই বলছি ডাইমেনশন, দৈর্ঘ্য হতে পারে, আয়তন হতে পারে, এই দুটো নিয়ে আমরা কাজ করবো এখন। তো চেঞ্জ ইন ডাইমেনশন তাহলে দৈর্ঘ্য বিকৃতি। চেঞ্জ ইন লেংথ, ডাইমেনশনের পরিবর্তে আমরা কি লিখবো, চেঞ্জ ইন লেংথ, যেহেতু দৈর্ঘ্য বিকৃতি। আর এখানে ডাইমেনশন একই কথা, দৈর্ঘ্য বিকৃতির বেলায় ডাইমেনশনের পরিবর্তে লেংথ। তো চেঞ্জ ইন লেংথ বাই হবে অরিজিনাল লেংথ। তাহলে চেঞ্জ ইন লেংথ কতটুকু, ডেল এল পরিমাণ বাড়ছে, ডেল এল বাই হবে অরিজিনাল ডাইমেনশন বা অরিজিনাল লেংথ। তাহলে অরিজিনাল লেংথ কতটুকু, এল পরিমাণ, এই যে এইটুকু হচ্ছে অরিজিনাল লেংথ, তাহলে আমি এল দিয়ে ভাগ দেবো। একই কথা থাকো, একক দৈর্ঘ্যে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন সেটাকে বলবো দৈর্ঘ্য বিকৃতি। একটু আগে আমরা বলছি একক মাত্রায় যে পরিবর্তন তাই বিকৃতি, তাই এখন দৈর্ঘ্য বিকৃতি। তাহলে একক দৈর্ঘ্যে, দৈর্ঘ্যতে ভাগ দিলাম, দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য বিকৃতি। তো এবার 2 নাম্বার আছে আয়তন বিকৃতি, ভলিউম স্ট্রেন। ও একটা কথা, লংজিটিউডাল স্ট্রেন বা দৈর্ঘ্য বিকৃতি অবশ্যই অবশ্যই ম্যাক্সিমাম জায়গায় বা অলমোস্ট প্রায় সব জায়গায় সলিডের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, বা এর যে মেজারমেন্ট দৈর্ঘ্য বিকৃতির সব সলিড ম্যাটেরিয়াল বা সলিড কোনো অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই 2 নাম্বার হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতির ভলিউম স্ট্রেন। তাহলে আয়তন বিকৃতিটা কিন্তু সলিডের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, মানে জেনারেলি যেটা ব্যবহার করে সেটা হচ্ছে লিকুইড অথবা গ্যাসে হচ্ছে আয়তন বিকৃতি ব্যবহার করা। তো আমরা চিন্তা করতে পারি যে এই পাত্রে একটা গ্যাস আছে, এখানে এই এই কন্টেনারের ভিতরে গ্যাস আছে। তো নর্মালি আমি যখন কোনো বল প্রয়োগ, আমি এখানে ধরো কথার কথা কোনো বল প্রয়োগ করি নাই, কোনো ধরনের কোনো বল প্রয়োগ করি নাই, এই অবস্থায় আয়তন হচ্ছে ভি, ভি বললাম। তো এবার আমি একটা বল আমি এর উপর প্রয়োগ করে দিলাম, ফোর্স প্রয়োগ করলাম, ফোর্স প্রয়োগ করলে গ্যাসের আয়তন কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। তাই এই যে পিস্টনটা, এটাকে আমরা বলি পিস্টন, এই পিস্টনটা কথার কথা আমি এর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম, পিস্টন নিচে নেমে আসবে, পিস্টনটা এইখানে চলে আসবে, পিস্টন এখানে চলে আসে। তাহলে আগে ছিল এই এতখানি ছিল আয়তন, টোটালটা পুরোটা ছিল আদি আয়তন ভি। এখন তার আয়তন কথার কথা হয়ে গেল ছোট হাতের ভি, আগে ছিল বড় হাতের ভি,
এখন হয়ে গেল কি ছোট হাতের ভি, বা এভাবে বলতে পারি হ্যাঁ ছোট হাতের ভি। তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে কতটুকু, আগে ছিল এতখানিক, পর হয়ে গেল এতটুকু। তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে কতটুকু, আয়তনের পরিবর্তন হয়েছে এতটুকু জায়গার আয়তনটা আমার পরিবর্তন হয়েছে। তাহলে এই আয়তনটাকে আমরা বলবো ডেল ভি। বিকৃতির সংখ্যা কি, বিকৃতির সংখ্যা আমরা জানি কি, উপরে কি চেঞ্জ ইন ডাইমেনশন বাই হবে কি অরিজিনাল ডাইমেনশন। তাহলে উপরে যেহেতু ডাইমেনশন মাত্রা, এখানে কোন মাত্রা, আয়তনের মাত্রা, আয়তনটা হচ্ছে আমার মাত্রা। তাহলে আমরা বলবো উপরে চেঞ্জ ইন ডাইমেনশন, কিন্তু আমরা কোন বিকৃতি পড়তেছি, আয়তন বিকৃতি। তাহলে ডাইমেনশনের পরিবর্তে আমরা কি লিখবো, আয়তন বা চেঞ্জ ইন ভলিউম, আর নিচে পড়বে অরিজিনাল ভলিউম, অরিজিনাল ভলিউম। তাহলে চেঞ্জ ইন ভলিউমটা কি, ডেল ভি পরিমাণ এইটুকু আয়তন পরিবর্তন হয়েছে, ডেল ভি পরিমাণ আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে বলবো ডেল ভি বাই হবে হচ্ছে অরিজিনাল ভি। তাহলে দেখো টোটাল বা অরিজিনাল ভি দিয়ে ভাগ দিছি আমরা, আদি ভি দিয়ে ভাগ দিছি বা আদি আয়তন দিয়ে ভাগ দিছি। তাহলে আমরা আগেই পড়ছিলাম আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ দিছিলাম, তাহলে একক দৈর্ঘ্য মানে কথার একক দৈর্ঘ্য চলে গেছে। আদি আয়তনে ভাগ দিছি তাহলে একক আয়তন, তাহলে একক আয়তনে যে আয়তনের পরিবর্তন হয়েছে ওইটাকে আমরা বলবো কি, আয়তন বিকৃতি। আগেই বলছি দৈর্ঘ্য বিকৃতি হোক আয়তন বিকৃতি হোক কোন একক হবে না, কেন, কারণ উপরেও যে রাশি নিচেও সেই রাশি, ওই রাশির একক আর রাশির একক একই একক কেটে যাবে, কোনো একক পাওয়া যাবে না। এখানে কি কথা, উপরেও যে রাশি নিচেও সে রাশি একক কেটে যাবে, কোনো একক পাওয়া যাবে না। বিকৃতির প্রকারভেদের ভেতর সর্বশেষ যে বিকৃতিটা আছে সেটা হলো ক্রিন্তন বা মোচড় বা ব্যবর্তন বিকৃতি বা শিয়ার স্ট্রেন। বা এই বিকৃতিটা বোঝার জন্য আমাদের একেবারে বিকৃতির যে অরিজিনাল ডেফিনিশন সেটা একটু রিকল করা লাগবে। তো যখন কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হবে তখন ওই বস্তুর আপেক্ষিক কোনো মাত্রার পরিবর্তনকে বলা হবে বিকৃতি। তো এখানে আমরা যে শব্দটার উপর এমফেসাইজ করব সেই শব্দটা হচ্ছে আপেক্ষিক কোনো মাত্রার পরিবর্তন, আপেক্ষিক কোনো মাত্রার পরিবর্তন। তো মাত্রা বলতে আমরা আগেই বলে দিয়েছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা আয়তন এর যে কোনো কিছু হতে পারে। তো একটা জিনিসে আরও একটু জেনে রাখি যে দৈর্ঘ্য প্রস্থ বা আয়তন যে কোনো ধরনের বিকৃতির জন্যই অবশ্যই অবস্থানের পরিবর্তন হওয়া কিন্তু অবশ্যই জরুরি, অবস্থানের পরিবর্তন হতেই হবে। তো ঠিক এই ক্রিন্তন বা মোচড় বা ব্যবর্তন বিকৃতিটাও বুঝতে গেলে অবশ্যই আমাদের অবস্থানের পরিবর্তনের উপর বেশ জোর দেওয়া লাগবে। তো কীরকমভাবে, ধরা যাক একটা কলম এভাবে আমরা রেখে দিছি, তো কলমের এই অংশটা পুরোপুরি ফিক্স, এই অংশ কোনো প্রকার নাড়াচাড়া করতে পারবে না। আমরা কলমের এই হেড আছে, এই হেড বরাবর সোজা বল প্রয়োগ করব, এই বরাবর মানে স্পর্শক বরাবর আমি বল প্রয়োগ করব। তা এই কলমের উপর যদি বল প্রয়োগ করি দেখা যাবে কলমটা এইভাবে সরে যাচ্ছে, কলমটা এইভাবে সরে যাচ্ছে। এইভাবে কোনো নাড়াচাড়া করতে পারছে না, কেন, কারণ আগেই বলে নিছি যে এই পার্টটা পুরোপুরি ফিক্স রাখা হয়েছে। যদি এই কলমের এইখানে বল প্রয়োগ করি দেখা যাবে কলমটা সরে গেছে এদিকে, তার মানে সে আগে ছিল ঠিক এই অবস্থানে, বল প্রয়োগ করলাম সরে গিয়ে এদিকে চলে গেল, তার মানে অবশ্যই তার কতটুকু অবস্থানের পরিবর্তন হয়েছে, অবশ্যই একটা সে অ্যাঙ্গেল ক্রস করে তার অবস্থানের পরিবর্তন করতেছে। এটাকে এই বরাবর যদি আমরা 0 ডিগ্রি ধরি তাহলে 0 থেকে থেটা পরিমাণ অ্যাঙ্গেল ক্রস করছে, তাহলে তার অবস্থানের পরিবর্তন হয়েছে থেটা পরিমাণ। অর্থাৎ এখানে আপেক্ষিক পরিবর্তন বলতে আমরা কি বুঝতেছি, বা আপেক্ষিক অবস্থানের পরিবর্তন বলতে আমরা কি বুঝতেছি, আপেক্ষিক অবস্থানের পরিবর্তন বলতে বুঝতেছি যে আগে ছিল শুরুতে এই অবস্থানে, বল প্রয়োগ করলাম, বস্তুর অবস্থান চেঞ্জ হয়ে বস্তু এখানে গেল, তাহলে আগের তুলনায় বস্তু কতটুকু সরছে, এই থেটা পরিমাণ ক্রস করছে, এই থেটা পরিমাণে ক্রস করছে, তাহলে এই থেটাই হবে তার ক্রিন্তন বা মোচড় বা ব্যবর্তন বিকৃতি। বললাম এবার আমরা খাতা কলম একটা উদাহরণ দেখি। যেমন ধরো কাঠের একটা ব্লক আমরা এই একটা কোন একটা কিছুর উপর আমরা রেখে দিছি, তো এই পার্টটা পুরাপুরি ফিক্স করা, তার মানে এই ব্লকটা এইভাবে কোনো নাড়াচাড়া করতে পারবে না। আমরা আগের মতোই কলমের স্পর্শক বরাবর বল প্রয়োগ করতেছিলাম, তো ব্লকের এই যে একেবারে উপরের তল, এই উপরের তলের এই বরাবর আমরা একটা বল প্রয়োগ করতেছি, ঠিক এই বরাবর একটা বল প্রয়োগ করতেছি। তো কমন সেন্স বলে কি, যদি আমি এই এই বরাবর একটা বল প্রয়োগ করি আর এইটা যদি ফিক্স থাকে তাহলে কমন সেন্স বলে যে এই কাঠের ব্লকটা ঠিক এদিকে সরে যাবে, এদিকে সরে যাবে, তার মানে ব্লকটা সরে এটা হবে সেই ব্লকের নতুন অবস্থান। তার মানে তার শুরুতে ছিল এই অবস্থানে বল প্রয়োগ কলমের উপর বস্তুটা সরে দিক চলে গেল, তার মানে এর আপেক্ষিক অবস্থানের পরিবর্তন হচ্ছে কতটুকু, অবশ্যই থেটা, যতটুকু অ্যাঙ্গেল ক্রস করে তার অবস্থান চেঞ্জ করতেছে, যতটুকু অ্যাঙ্গেল সে ক্রস করে
ততটুকু অ্যাঙ্গেল সে ক্রস করে তার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এই থেটাই হবে আমার সেই কৃন্তন বা মোচর বা ব্যবর্তন বিকৃতি। তাহলে এখানে কৃন্তন বা মোচর বা ব্যবর্তন বিকৃতি হচ্ছে থেটা। আর এই ব্লকের উপর যদি কোনো বল প্রয়োগ করা হয়, একটা পার্ট যদি ফিক্স থাকে, তাহলে দেখা যায় এই ব্লকটার উপর যদি কোনো বল প্রয়োগ করা হয়, তাহলে এই থেটার মান দেখা যায় আহামরি খুব বেশি হয় না। তবুও আমরা শর্ত লাগাই, থেটার মান যদি ক্ষুদ্র হয়, থেটার মান যদি ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে দেখা যাবে এই থেটাকে আমরা যদি সাইন দিয়ে অপারেট করি, তাহলে দেখা যাবে সাইন থেটার ভ্যালু, আবার যদি থেটাকে ট্যান দিয়ে অপারেট করি, তাহলে দেখা যাবে সাইন থেটার ভ্যালু আর ট্যান থেটার ভ্যালু প্রায় কাছাকাছি। তার মানে আমরা এই যে এইটুকু, তার মানে এই যে এইটুকু সরছে, এটাকে আমরা বলতে পারি এক্স। আর এই এক্সটাকেই আমরা বলতে পারি আপেক্ষিক স্মরণ। আপেক্ষিক স্মরণ বলার অবশ্যই কারণ আছে, কারণ বস্তুটা এখানে ছিল, বস্তুর বল প্রয়োগ করলাম, সরে এখানে চলে গেল। তার মানে ফার্স্টে ছিল এই অবস্থানে, বল প্রয়োগ করলাম, বস্তু এখানে চলে গেল। তাহলে স্মরণ ঘটছে কতটুকু বা আপেক্ষিক স্মরণ ঘটছে কতটুকু? অবশ্যই এইটুকু। এটাকে আমরা কি বলতে পারি? এক্স বলতে পারি। আর এই যে হাইটটা, ব্লকের যে হাইটটা এখান থেকে এই পর্যন্ত, সেটাকে আমরা কি বলতে পারি? এইচ বলতে পারি। যদি এখানে ট্যান থেটা ফর্মুলাটা ব্যবহার করি, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। অনুরূপভাবে ট্যান থেটার মান হচ্ছে সাইন থেটার মান হয়, যা কোন শর্তে? অবশ্যই থেটার মান ক্ষুদ্র হতে হবে সেই শর্তে। অতএব আমরা সাইন থেটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এক্স বাই